নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আর হেলথলাইনের যারা নিত্য দর্শক তারা জানেন যে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত অনেক উপদেশ আমরা পেয়ে থাকি ডক্টরসরা আসেন, এবং আজও তার অন্যথা নয়। এবং আজকে আমরা যেই বিষয়টি বেছে নিয়েছি আলোচনা করার জন্য, লিভার ডিজিজ। লিভার যেটা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, আর লিভার ডিজিজ শুনলেই একটা ভয় আমাদের মনে কাজ করতে থাকে যে লিভার খারাপ হলে পরে কি কি হতে পারে, সেই খানিকটা আইডিয়া হয়তো আপনাদের রয়েছে। এবং সেই লিভার ডিজিজ কেন হবে, আমাদের কোন অসচেতনতার কারণে এই লিভার ডিজিজ হবে, এবং কি করলে ধীরে ধীরে এই লিভার ডিজিজ আবার স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। আজকে সেই বিষয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন, ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন, SSKM হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। এবং আজকে মূলত আমরা যেই বিষয়ে আলোচনা করব বলে ঠিক করেছি, লিভার ডিজিজ। লিভার ডিজিজ এখনকার দিনে প্রায়ই দেখা যায়, কিন্তু কেন হচ্ছে, কারণ এটা তো কোনো একটা সাধারণ বিষয় নয়। এবং এই লিভার ডিজিজ কোন পর্যায় পর্যন্ত যেতে পারে, যেখানে মানুষের প্রাণ পর্যন্ত চলে যায়, এবং সেই লিভার ডিজিজ যাতে আমাদের না হয় তার জন্য কতটা সাবধানতা অবলম্বন করা উচিত, আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। ডক্টর, প্রথমেই জিজ্ঞেস করবো আপনার কাছে যে লিভার ডিজিজটা আসলে কি? আমাদের অর্গান আছে, একটা ইম্পর্টেন্ট অর্গান আছে লিভার। এই লিভারটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির মতো। এখন লিভারে বিভিন্ন রকম প্রবলেম হয়। ধরুন একটা হেপাটাইটিস হতে পারে লিভার থেকে, ফ্যাটি লিভার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, লিভারে অ্যাবসেস হতে পারে, এরকম অনেক রোগ হতে পারে লিভারে। এই লিভারটাকে কিন্তু আমাদেরকে ভালো রাখতে হবে, কেননা একবার লিভার ড্যামেজ হয়ে গেলে, ধরুন যাদের একবার সিরোসিস লিভার হয়ে গিয়ে একদম লিভারটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা থাকে না। এই লিভারটা যদি আমরা ভালো রাখি, ঠিক মতো আমরা লাইফস্টাইল ফলো করে, হাঁটাচলা করে, ওয়েট কমিয়ে, যা যা রোগ থাকবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করে, হাইপারটেনশন থাকলে সেটা কন্ট্রোল করে, তাহলে আমরা লিভারটা অনেক দিন ভালো থাকবে। আচ্ছা, কত ধরনের হতে পারে এই লিভার ডিজিজ? প্রথমে আসি জন্ডিসে আসি। জন্ডিস আমাদের একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে জন্ডিস। ধরুন কারো দেখলেন তো খিদে একদম কমে গেছে, জ্বর আসছে, গা বমি বমি লাগছে, চোখটা হলদে হয়ে গেছে, ইউরিনটা হলদে হয়েছে, তখন আমরা দেখে আমরা ডায়াগনোসিস করি এটা ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস এখন বিভিন্ন রকমের আছে। একটা হেপাটাইটিস এ হতে পারে, ই হতে পারে, হেপাটাইটিস বি থেকে হতে পারে, সি থেকে হতে পারে। অনেক সময় দেখবেন একটা জায়গাতে অনেকেই এই জন্ডিস ডেভেলপ করছে। সেটা হতে পারে ভাইরাল হেপাটাইটিস এ, অথবা ই থেকে হতে পারে, ওয়াটার কন্টামিনেশনের জন্য হতে পারে। আবার অনেকে দেখবেন হয়তো কারণে তার হেপাটাইটিস বি ধরা পড়ে গেল, হেপাটাইটিস বি। অনেকে দেখে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা খুব মুশকিলের ব্যাপার, কারণ হেপাটাইটিস বিটা যদি কারণ হয়, তাহলে কিন্তু অনেকেরই অনেক সময় কি হয়, 95% কেসে ঠিক হয়ে যায়, কিন্তু 1 to 5% কেসে ক্রনিসিটি ডেভেলপ করে যায়, মানে ক্রনিক হেপাটাইটিস বি হয়ে যায়। এই ক্রনিক হেপাটাইটিস বিটা কিন্তু পরবর্তীকালে সিরোসিস হতে পারে বা লিভার ক্যান্সার হতে পারে। আচ্ছা, এই যে হেপাটাইটিসের যে প্রকারগুলো আপনি বললেন, এই জন্ডিস, হেপাটাইটিস, এগুলো কি এক প্রকার পূর্বাভাস হিসেবে ধরে নিতে পারি আমরা লিভার ডিজিজের? হ্যাঁ, এই যে যখনই এরকম কারো জন্ডিস ডেভেলপ করবে, তখনই আমরা বুঝতে হবে হেপাটাইটিস হয়েছে, লিভার ইনফ্লামেশন হয়েছে। এই হেপাটাইটিস বি যাতে না হয়, সেই জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন এখন ইউনিভার্সাল। বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই পরপর তাকে 3টে ডোজ দিয়ে দেওয়া হয়, যাতে হেপাটাইটিস বি আর না হয়। অনেকে এমন আছেন, ধরুন বয়স্ক মানুষ, তাদের হয়তো হেপাটাইটিস বিটা নেওয়া নেই, তারা চেক করে দেখে নেবেন তাদের হেপাটাইটিস বি অ্যান্টিজেন আছে কিনা। যদি নেওয়া না থাকে, তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা ভালো। আচ্ছা, লিভারের সমস্যা, যে লিভারের রোগ, তা তো অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে, এবং তার মধ্যে ফ্যাটি লিভারও একটা আমরা জানি। সেগুলো কেন হয়? এই যে ফ্যাটি লিভার হচ্ছে, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা প্রবলেম। তার মেইন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা এখন কি করছি, আমরা সবসময় বিজি হচ্ছে শুধুমাত্র মোবাইল আর ল্যাপটপে। আমরা বেশি এক্সারসাইজটা করছি না, আমরা যখন তখন খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি আমরা, তার ফলে কি হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। আমাদের যেইটুকু খেলে আমাদের ঠিক হতো, তার থেকে যদি আমরা বেশি খাই, তাহলে সেই পরিমাণে এনার্জিটা কি হবে, জমে যাবে, লিভারে জমবে, ফ্যাট হিসাবে বিভিন্ন জায়গায় জমে থাকবে। এর থেকেই আস্তে আস্তে ফ্যাটি লিভার ডেভেলপ করছে। এটা যদি না হয়, সেই জন্য আগে থেকেই কিন্তু সচেতন হতে হবে, এবং টাইম মতো খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে, হাঁটাচলা করতে হবে, যোগ প্রাণায়াম করতে হবে, তাহলেই কিন্তু এই ফ্যাটি লিভার থেকে আমরা রক্ষা পাবো। আচ্ছা, আরেকটা বিষয় খুব দেখা যায় যে লিভারে জল জমা। তো এই লিভারে জল জমা বিষয়টি ঠিক কোন কোন কারণে হয়, বা কোন কোন বড় সমস্যার পূর্বাভাস লিভারের ক্ষেত্রে? লিভারটা যখন আস্তে আস্তে, ধরুন কারোর হেপাটাইটিস বি হলো বা হেপাটাইটিস সি হলো, সেখান থেকে আস্তে আস্তে লিভার সিরোসিস হয়ে গেল,
লিভার সিরোসিসটা মানে কি, তখন লিভারের যে আর্কিটেকচারটা সেটা ড্যামেজড হয়ে আছে, লিভারে তখন নোডুল ফর্মেশন হয়েছে, এই লিভারটা ঠিকমতো ফাংশন করতে পারছে না। তার জন্য কি হয়, আস্তে আস্তে ধরুন পেটটা ফুলতে থাকে, দেখবেন অনেকের পেটে জল জমে গেছে, তখন পা ফুলতে থাকলো, এইটাকেই বলা হয় সিরোসিস লিভার। এই সিরোসিস লিভারটাকে কিন্তু প্রিভেন্ট করা যায়। কিভাবে প্রিভেন্ট করা যায়? আমরা যদি হেপাটাইটিস বিটাকে যদি ডায়াগনোসিস করতে পারি আগে থেকেই যে হেপাটাইটিস বি, তাহলে তার যদি চিকিৎসা ঠিক মতো করি, তাহলে সেখান থেকে লিভার সিরোসিস হবে না। আমরা যদি ফ্যাটি লিভারটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে সেই ফ্যাটি লিভার থেকে পরবর্তীকালে লিভার সিরোসিস হবে না। যে যে কারণে লিভার সিরোসিস হয় সেগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা এই প্রবলেমটাকে প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, এই যে এতক্ষণ যাবত এই যে এই সমস্ত উদাহরণ বা প্রকারগুলো আপনি যেমনটা বললেন, সেক্ষেত্রে এগুলো যদি সঠিক সময়ে ঠিক করা না যায়, সঠিক সময় যদি এর চিকিৎসা শুরু না হয়, তাহলে কি এই বিষয়গুলো কোনো দিক দিয়ে ক্যান্সারের দিকে যেতে পারে? হ্যাঁ, হেপাটাইটিস বি থেকে সিরোসিস লিভার, সেখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। সেরকম হেপাটাইটিস সি থেকেও পরবর্তীকালে সিরোসিস লিভার হতে পারে এবং লিভার ক্যান্সার হতে পারে। এই যে আমাদের ফ্যাটি লিভার বলছি, এই ফ্যাটি লিভারটাও যদি ঠিকমতো চিকিৎসা না হয়, আস্তে 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 লিভার ফাইব্রোসিস হবে, লিভার ফাইব্রোসিস হয়ে সিরোসিস লিভার, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। আচ্ছা, এই যে লিভারের জল জমা, ফ্যাটি লিভার, এই যাবতীয় হেপাটাইটিস বি, এই সমস্ত কিছুর রোগ নির্ধারণের পদ্ধতিও কি এক নাকি আলাদা আলাদা? যদি সিম্পলি আমরা ব্লাড টেস্ট করি, ধরুন ব্লাড টেস্ট করে আমরা হেপাটাইটিস বি ধরা পড়ে যায়, হেপাটাইটিস সি ধরা পড়ে যায় এই ব্লাড টেস্ট করলে। যখন দেখবেন পেটে জল জমে গেছে, তখন আমরা কি করি, আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি করে দেখি, বা আমরা ফাইব্রো স্ক্যান করি। আমরা পেটে জল থাকলে সেই জলটা পরীক্ষা করে দেখি সেই জলটা কি কারণে জমেছে। অনেক সময় জল কিন্তু অন্য কারণেও জমতে পারে, ধরুন কারোর হয়তো টিবি হলো, টিবি বেরোটিনাইটিস, তার থেকে পেটে জল জমতে পারে, বা কারো ধরুন লিভারে ক্যান্সার হলো, সেখান থেকেও লিভারে জল জমতে পারে। আমরা এন্ডোস্কোপি করি, নল ঢুকিয়ে পরীক্ষা করে দেখি যে আমাদের যে খাদ্যনালীর মধ্যে যে শিরাগুলো আছে, একে বলে ইসোফিজিয়াল ভ্যারিসেস হয়েছে কিনা। এই ইসোফিজিয়াল ভ্যারিসেস যদি হয়ে থাকে, সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে ওষুধপত্র দিয়ে বা ব্যান্ডিং করে, যাতে নাকি সেটা ফেটে না যায়। অনেক সময় সেটা ফেটে গিয়ে অনেক সময় রক্তবমি, কালো পায়খানা হতে পারে। আচ্ছা, এই যে লিভার ডিজিজ, যার এত রকমের ভাগ রয়েছে, মানে লিভারের এত রকমের সমস্যা, হেপাটাইটিস বি বা জন্ডিস বা যা কিছু এতক্ষণ যাবত আমরা আলোচনা করছি, তো এই সমস্ত কিছুর লক্ষণ, পূর্বাভাস বা সিমটমস যেটাকে আমরা বলি, সেগুলো কি সেম নাকি ডিফারেন্ট রয়েছে? না, সেগুলো ডিফারেন্ট। ধরুন যেমন কারো ধরুন ফ্যাটি লিভার হয়েছে, তার হয়তো প্রথম দিকে কি হবে, খিদে কমে যাচ্ছে, উইকনেস থাকছে, এরকম নন স্পেসিফিক সিমটম। তারপরে আমরা হয়তো একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে লিভারে ফ্যাট জমেছে, বা ফাইব্রো স্ক্যান করে দেখলাম লিভারে অ্যাডভান্সড ফাইব্রোসিস হয়েছে। কারো ধরুন হেপাটাইটিস হয়েছে, সে কিন্তু আসবে প্রথমে জ্বর নিয়ে আসলো, গা বমি লাগছে, খেতে পারছেন না, তারপরে তার চোখ হলদে হয়ে গেছে, ইউরিনটা হলদে হয়ে গেছে, এটা হচ্ছে হেপাটাইটিসের লক্ষণ। আর কারো ধরুন সিরোসিস লিভার হয়ে গেছে, তখন তার কি হবে, আস্তে আস্তে তার পেটটা ফুলতে শুরু করেছে, তার পাটাও ফুলতে শুরু করেছে, তার আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, খেতে পারছেন না, একদম খুব অসুবিধা হয়ে গেছে, আস্তে আস্তে ওয়েট লস হচ্ছে, খিদে কমে যাচ্ছে, এই তার সিমটম হবে যদি সিরোসিস লিভার হয়। আর ধরুন একটা বয়স্ক মানুষ, তার দেখা গেল খুব তাড়াতাড়ি পেটে জল জমছে, খুব তাড়াতাড়ি 10-15 দিনের মধ্যে, হতে পারে সেটা লিভার ক্যান্সার। আচ্ছা, এই যে পেটে জল জমা বিষয়টা, এটা মোটামুটি জল জমা শুনলে আমরা একটু ভয় পাই, তো এই জল জমার পেছনে আর কি কি কারণ হতে পারে, বা জল জমা মানেই কি সেটা খুব খারাপ দিকেই যাবে, এরকম ব্যাপার আছে? হ্যাঁ, আমরা এটাকে বলি, বা আমরা বলি এটা অ্যাসাইটিস, মানে কালেকশন অফ ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, এটাকে বলি অ্যাসাইটিস। এই অ্যাসাইটিসের মেইন কারণ অ্যাবাউট 80-85% কেসে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। এছাড়াও টিবি থেকে হতে পারে, এটা ক্যান্সার থেকে হতে পারে, বা অন্য অনেক কারণ থেকেও হতে পারে। আচ্ছা, এই যে জল জমা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জল জমা, জল বের করার পর আবার সেই জল জমছে, এবং বারবার সেই জলটা জমছে, বের করা হচ্ছে, তো এটার কোনো পার্মানেন্ট কোনো সলিউশন নেই যেটাতে আর জল জমবে না বা কিছু? একবার সিরোসিস হয়ে গেলে না, তখন আর এটা কন্টিনিউয়াস হতেই থাকবে। এটাকে আমরা যা সিমটোম্যাটিক্যালি কিছুটা তো বার করে দিলাম, কষ্টটা কমলো, কিন্তু পুরোপুরি এটা কিওর করা যাবে না। এই যে জল জমার বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, জল তো বারংবার জমে এবং বের করতে হয়, তাহলে সেটা কি খুব খারাপ দিকে যেতে পারে, বা সেটা কোনো খারাপ মিনিং? হ্যাঁ, এই যে অ্যাডভান্স সিরোসিস, যখন একে বলে আমরা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ, এই ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ হলে তখন তার এরকম জলটা জমতেই থাকবে, জলটা হয়তো কিছুটা বার করা হলো, বা অনেক সময় পেটের মধ্যে বিভিন্ন রকম প্রবলেমও হতে পারে। ধরুন একটা তার নাম হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, হয়তো পেটটা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, তখন আমরা ট্যাপ করে জলটা বার করে দেখি তার এসবিপি হয়েছে কিনা,
অনেক সময় কি হতে পারে, এই যে জল জমার ফলে সিরোসিস লিভার হওয়ার ফলে কারোর হয়তো দেখা গেল তার একটা হেপাটোরেনাল সিনড্রোম হলো। সেই ব্যাপারটা কি, কারোর ধরুন ইউরিন আউটপুটটা মানে ইউরিনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যদিও তার হয়তো কোনো ডায়রিয়া বা ভমিটিং বা কিছুই হয়নি, তার যদি ইউরিন আউটপুটটা কমে গিয়ে থাকে তখন আমরা তাকে বলি হেপাটোরেনাল সিনড্রোম। বা কারো ধরুন একটা দেখা গেল তার একটু মানে ভুল বলছেন বা একটু অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটাকে বলি আমরা হেপাটিক এনসেফালোপ্যাথি বলি। এরকম ভাবে কিন্তু অনেক রকম প্রবলেম নিয়ে আসতে পারে। আচ্ছা, এখনো পর্যন্ত অবশ্যই আপনি এই ধরনের প্রচুর পেশেন্ট দেখেছেন। সব থেকে কম বয়সী যে পেশেন্ট গুলো নিশ্চয়ই রয়েছে, কিরকম বয়স ছিল তাদের বা কতটা চ্যালেঞ্জিং ফেস করতে হয়েছে সেই পেশেন্টদের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে? অনেক সময় এই যে সিরোসিস লিভার অনেক ছোট বয়সেও হতে পারে। একটা রোগের নাম বলছি, তার নাম হচ্ছে উইলসনস ডিজিজ। উইলসন ডিজিজে কি হয়, তাতে এরকম কপার মেটাবলিজমে গন্ডগোল হয়, তার ফলে কি হয় একটা পেশেন্ট অনেক সময় সিরোসিস লিভার নিয়ে আসতে পারে, বা তার অনেক সময় সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে আসতে পারে, অনেক সময় মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আসতে পারে। ধরুন তার হাতগুলো পাগুলো ঠিক মতো চলতে পারছেন না এরকম, বা আনকনসিয়াস হয়ে গিয়েও আসতে পারেন। এই উইলসন ডিজিজটা কিন্তু অনেক সময় অল্প বয়সে হয়, সেটাকে আমরা খালি চোখে আমরা চোখের মধ্যে একটা রিং দেখে তাকে বলে কেএফ রিং, সেটা দেখে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। এছাড়াও এটা স্লিট ল্যাম্পে করা যেতে পারে, বা ইউরিনারি কপার দেখি, লিভার বায়োপসি করে তার দেখি আমরা কপার টিস্যু কতটা আছে, এইভাবে ডায়াগনোসিস কনফার্ম করে তার চিকিৎসার ব্যবস্থা আছে। আচ্ছা, এবারে অবশ্যই আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, যে এই যে লিভার ডিজিজ যার এত রকম প্রকারভেদ রয়েছে বিভিন্ন, যেমন হেপাটাইটিস বি এবং একের পর এক জন্ডিস, টিবি, যা যা বললেন আপনি, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিও নিশ্চয়ই আলাদা আলাদা। তো আমরা একটু নরমালি কি হয়, ভাইরাল হেপাটাইটিস নরমালি আস্তে আস্তে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। আচ্ছা, জাস্ট খুব বেশি ওষুধের দরকার হয় না, সাপোর্টিভ থেরাপি দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। 1 to 5% পপুলেশনের পেশেন্টের মধ্যে হেপাটাইটিস বি থেকে কিন্তু ক্রনিসিটি ডেভেলপ করতে পারে। তখন 6 মাসের পরেও যদি দেখা যায় যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ আছে, তখন আমরা তাকে বলি ক্রনিক হেপাটাইটিস বি। তখন আমরা তার ডিএনএ চেক করি, ডিএনএ চেক করার পরে ডিএনএ লেভেলটা দেখে আমরা কিছু ওষুধ শুরু করি, যেমনি এন্টেকেভির, ঠিক আছে, টেনোফোবির, এই ওষুধগুলো আমরা শুরু করি। এবং এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে থ্রু আউট, এগুলো বন্ধ করা চলবে না। আচ্ছা, মানে সারা জীবন খেতেই হবে? খেতে হবে। আচ্ছা, হেপাটাইটিস সি থেকে যে হেপাটাইটিস সি একটা রোগ আছে, তাতে যেটা আছে, তাতে অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা আছে, ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা 3 মাস 4 মাস দিলেই ম্যাক্স 95% কি 100% পুরো কিওর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা ভালো খবর। আগে হেপাটাইটিস সি সেরকম ভালো ওষুধ ছিল না, কিন্তু এখন এটা ওষুধটা আসার পরে এখন অনেক পেশেন্টই কিওর হয়ে যাচ্ছে। আর হেপাটাইটিস এ বা ই এটাও স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু পপুলেশনে, যেমন প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই, কিছু কিছু মহিলার ক্ষেত্রে হেপাটাইটিস ই যদি হয়, সেখান থেকে কিন্তু ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে, বা লাইফ থ্রেটিং প্রবলেম হতে পারে। আচ্ছা, হেপাটাইটিস এতেও মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে। আচ্ছা, তাহলে যখন সেই প্রেগনেন্ট ওমেন যখন বুঝতে পারলো এই সমস্যা তার রয়েছে, যখন ডক্টর ধরিয়ে দিল, তখন তার চিকিৎসা পদ্ধতিটা কি তখন different? তাকে সাপোর্টিভ থেরাপি মেনলি দিতে হবে। সাপোর্টিভ থেরাপি দিলেই আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে তার ডেলিভারির ক্ষেত্রে বা বাচ্চার কোনো অসুবিধা হবে না? সাধারণত ঠিক হয়ে যায়, সাধারণত কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আরেকটা যেমন লিভারের জল জমার যে বিষয়টা, জল জমার যে ব্যাপারটা, সেই জল জমার চিকিৎসা কি রয়েছে? মানে যেমনটা আপনি বললেন সেটা হতেই থাকবে। আমরা একটা ডায়ুরেটিক্স দিয়ে স্পাইরোল্যাকটোন দিয়ে শুরু করি। হয়তো স্পাইরোল্যাকটোন 100 মিলিগ্রাম দিলাম, তাতে রেসপন্ড না করলে স্পাইরোল্যাকটোনের সঙ্গে আমরা ফ্লুসামাইড অ্যাড করলাম 40 মিলিগ্রাম। তারপরে আমরা আস্তে আস্তে বাড়াই। স্পাইরোল্যাকটোন ম্যাক্সিমাম 400 মিলিগ্রাম দেওয়া যেতে পারে, ফ্লুসামাইড ম্যাক্সিমাম 160 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। এছাড়াও কিছু কিছু ড্রাগ আছে, যেমনি বিটা ব্লকার আমরা দিয়ে রাখি। এই বিটা ব্লকার গুলো দিয়ে কেন দেওয়া হয়, আমাদের যে এই যে যেটা বললাম একটু আগে, ইসোফেজিয়াল ভ্যারিসিস, পোর্টাল প্রেশারটা বেড়ে গেলে ওটা অনেক সময় রাপচার করে যেতে পারে, রাপচার করে গিয়ে রক্তবমি, কালো পায়খানা হতে পারে। সেই জন্য ওটা যেতে না হয়, সেই জন্য প্রোফাইলেকটিক্যালি কিছু বিটা ব্লকার দেওয়া হয়। এছাড়াও আমরা অনেক সময় যদি সন্দেহ করি যে এই পেশেন্টের একটা হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে বা এসবিপি হতে পারে, আমরা রিফাক্সিমিন, ল্যাকটিউলোজ, জিঙ্ক এগুলো দিয়ে রাখি। এবং যাদের এরকম ভ্যারিসিস আছে, ইসোফেজিয়াল ব্যান্ডিং, যাদের দেখা যাচ্ছে এন্ডোস্কোপি করে দেখা যাচ্ছে যাদের ভ্যারিসিস আছে, তাদেরকে আমরা ব্যান্ডিং করতে বলি। ব্যান্ডিং করলে কি হবে, ওই ব্যান্ডিং একটা এন্ডোস্কোপি দিয়ে ব্যান্ডিং করে দেওয়া হয়, তাহলে হচ্ছে কি ওই যে শিরাগুলো ছিঁড়ে যেতে পারে না, ব্লিডিংটাও হবে না। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমার যে ব্যাপারটা, সেটার চিকিৎসা কি রয়েছে? মেইন চিকিৎসা হচ্ছে ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন, ওয়েট রিডাকশন। মানে আমরা বলি আপনি হাঁটাচলা করুন,
হাঁটা চলা করে ওয়েট কমান, ওয়েট কমালেই আস্তে 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 ফ্যাটি লিভার ঠিক হয়ে আচ্ছা, এই ফ্যাটি লিভার আজকালকার দিনে প্রায় সকলের, অনেকের রয়েছে, যাকে দেখা যায় ফ্যাটি লিভার, এবং রোগা যারা একদম রুগ্ন চেহারা তাদের মধ্যেও ফ্যাটি লিভার দেখা যায়, কিন্তু এটা কেন হয়? এটাকে বলা হয় ম্যাল নিউট্রিশন। এটা আমাদের এসএসকেএমই স্টাডি হয়েছে। আচ্ছা। যাদের দেখা যাচ্ছে হয়তো ওয়েট বেশি থাকছে তাদের ফ্যাটি লিভার হচ্ছে, যাদের দেখা যাচ্ছে ওয়েট কম তাদের তাদেরও, মধ্যেও ফ্যাটি লিভার একদম। হচ্ছে। এই নিউট্রিশন ঠিক মতো হচ্ছে না, একে বলে ওভার নিউট্রিশন একটা, আর একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন। তাহলে তারা কি করে ওয়েট থাকে? তারা তো এমনিই রোগা, তারা কি করবে? ঠিক, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, তাদের ক্ষেত্রে মোটামুটি তাদেরকে সাপোর্টিভ থেরাপি দিয়ে রাখতে হবে এবং যাতে তাদের নিউট্রিশনটা মেনটেন করতে হবে, তাহলেই এটা ঠিক থাকবে। মানে সেক্ষেত্রে তাও কি করণীয় হতে সেক্ষেত্রে পারে? তাদের যে নর্মাল যে নিউট্রিশন থাকা দরকার, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, অন্যান্য জিনিসপত্রগুলো, সেগুলো থাকে ঠিক মতো খেতে হবে। পাশাপাশি মেডিসিন। হুম। আচ্ছা, তাহলে মোটামুটি আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে ওটার একটা গ্রেড রয়েছে, কেউ কম, কারো গ্রেড বেশি, সেক্ষেত্রে সেটা কি ডিফারেন্ট চিকিৎসা পদ্ধতি রয়েছে? হ্যাঁ, সাধারণত যদি দেখা যায় যে গ্রেড 1 বা গ্রেড 2 হয়, ওয়েট কমালেই ঠিক হয়ে যাবে। তবে অনেক সময় কি হয়, আমরা ফাইব্রো স্ক্যান করি লিভারে, ফাইব্রো স্ক্যান করলে যদি দেখা যায় যে অ্যাডভান্স ফাইব্রোসিস হয়ে গেছে, আচ্ছা। তখন কিন্তু ওটা রিভার্ট করা খুব মুশকিল হয়ে যায়। তাও চেষ্টা করে যেতে হবে যতটা পারা যায় ওয়েট কমানো যায়, তাহলে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, এই যে এত সমস্ত সমস্যা আমরা আলোচনা করছি এবং তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে লিভার ক্যান্সার, সেক্ষেত্রে মানে এই যে বাকি যে রোগগুলো নিয়ে আমরা লিভারের আলোচনা করছি, সেগুলোর থেকেই কি একটা সময় পরবর্তীকালে যদি সঠিক সময় চিকিৎসা না হয় সেই ক্যান্সারের দিকে যেতে পারে, সেগুলো যদি সঠিক সময় কিওর না হয়? হ্যাঁ, নাকি আমাদের different reason? বেসিক্যালি হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের যদি আমরা গোড়াতেই যদি আমরা হেপাটাইটিস বিটা যদি প্রিভেন্ট করতে পারি ভ্যাকসিন দিয়ে প্রত্যেককে, বা আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা হেপাটাইটিস বি থেকে যে সিরোসিস হয়, সিরোসিস থেকে যে ক্যান্সার হয় সেটাকে প্রিভেন্ট করতে পারবো। আমরা যদি প্রথমেই ঠিক লাইফস্টাইল ফলো করে যাই, হাঁটা চলা, ওয়েট ঠিক মতো মেনটেন করা, টাইম মতো খাওয়া দাওয়া করা, যোগ প্রাণায়াম করা, তাহলে কি হবে, আমরা ফ্যাটি লিভারটাকে প্রিভেন্ট করতে পারবো। ফ্যাটি লিভারটা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে সিরোসিস হবে না, সেখান থেকে ক্যান্সার হওয়ার চান্সও কম। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেল তার প্রাইমারিলি লিভারে হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার থেকেই ক্যান্সারটা ধরা হয়েছে, সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। বা অনেক সময় লিভারে মেটাস্টেসিস হয়, ধরুন ক্যান্সার হয়েছে লাংসে, সেখান থেকে লিভারে গিয়ে মেটাস্টেসিস হয়েছে, ক্যান্সারের এগুলো ছড়িয়ে পড়েছে ওখানটায়, এখানে বলে সেকেন্ডারি ডিপোজিট, মেটাস্টেসিস হয়েছে। বেসিক্যালি ক্যান্সার যদি লিভারের অ্যাডভান্স স্টেজে হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো রাস্তা থাকে না। লিভার ট্রান্সপ্লান্ট অনেক সময় আরো অন্য রোগেও করা হয়, যেরকম ধরুন আমাদের যে বাইল ডাক্ট আছে, বাইল ডাক্ট মানে গলব্লাডার থেকে যে বাইল ডাক্টটা নেমেছে, সেই বাইল ডাক্টটা যদি স্টেনোসিস হয়ে যায়, ধরুন কোনো বাচ্চার জন্মগত হয়তো বাইল ডাক্টে তার প্রবলেম আছে, স্টেনোসিস হয়ে গেছে, তার মানে কি হচ্ছে, সে বাচ্চাটা বাইল ঠিক মতো নামতে পারছে না, অবস্ট্রাকশন হয়ে গেছে, একে তাকে বলে বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলে। এই অ্যাট্রেসিয়ার ফলে যদি জন্ডিস হয়ে গিয়ে থাকে, সেটা একদম ছোটবেলাতে যদি চিকিৎসা না করা, তাহলে কিন্তু সেটা ফেটাল হতে পারে, বাচ্চাটা মারা যাবে। তাদের দেখা গেছে, আমাদেরই একজন ইন্ডিয়ান সার্জন ডক্টর মোহাম্মদ রেলা, উনি চেন্নাইতে ওনার একটা ইনস্টিটিউট আছে, রেলা ইনস্টিটিউট, উনি একটা বাচ্চাকে ট্রান্সপ্লান্ট করেছিলেন তার বাবার কাছ থেকে একটু পোর্শন অফ লিভারটা নিয়ে। সেই বাচ্চাটা ইউকেতে, তার এখন বয়স প্রায় 25-26, সে পুরো ভালো আছে। এরকম ভাবে যদি খুব আর্লি ডায়াগনোসিস করা যায় এবং যদি ঠিকমতো লিভার ট্রান্সপ্লান্ট করা যায়, তাহলে কিন্তু সেটা ভালো হয়ে যাবে। লিভারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, লিভারের ক্ষেত্রে একটা পোর্শন দিলেই চলে, পুরো লিভারটা দিতে হয় না। যে ডোনার, সে যদি একটা পোর্শন ডোনেট করে, ধরুন তার রিলেটিভকে, তার বাচ্চাকে, তাহলে সেখান থেকে আস্তে আস্তে লিভারটা রিজেনারেট করে যায়। আচ্ছা, এবং তার পরবর্তীকালে কি কোনো রকম এরকম রয়েছে বা এরকম কোনো সিস্টেম যা এই নিয়মের মধ্যেই চলতে হবে বা কিছু? না, সে একদম পুরো নরমাল, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, মানে সেটা কতদিন সময় লাগতে পারে লিভার ট্রান্সপ্লান্টের পর? লিভার ট্রান্সপ্লান্ট পর থেকেই আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে দেবে। তখন তো লিভার ট্রান্সপ্লান্ট যখনই করা হলো, তখন সেই বাইল ডাক্ট যেগুলো প্রবলেম ছিল, সেগুলো সব সেলাই করে ঠিকঠাক করে একদম নর্মালে করে দেওয়া হলো এবং সেই বাচ্চা পুরো সুস্থ হয়ে গেল। আচ্ছা, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, লিভার ক্যান্সার, এই ক্যান্সার মানে বাকি সমস্ত রোগ সেগুলো থেকে এক প্রকার ধীরে ধীরে যখন ঠিক না হয়, আপনি যেমনটা বললেন, সেই ক্যান্সারের দিকে যেতে পারে, এবং সেই সময় কি সিমটমস হতে পারে? ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায়, তার হয়তো খুব তাড়াতাড়ি পেটে জল জমে যাচ্ছে, তার ওয়েট লস হয়ে যাচ্ছে, খেতে পারছেন না, ঠিক আছে, বা যদি সেখান থেকে কোনো
ছড়িয়ে পড়লো হয়তো সেই ক্যান্সারটা, সেটা হয়তো ব্রেনে ছড়াতে পারে বা বোনসে ছড়াতে পারে, হয়তো মাথা ব্যথা হতে পারে বা পিঠে ব্যথা হতে পারে, কোমরে যন্ত্রণা করতে পারে। ডিপেন্ড করছে সেই ক্যান্সারটা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে, তার উপর নির্ভর করছে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত আপনি এরকম প্রচুর পেশেন্ট অবশ্যই দেখেছেন, সেক্ষেত্রে সব থেকে চ্যালেঞ্জিং সিচুয়েশন কোনটা কোনটা ছিল? চ্যালেঞ্জিং কিরকম সিচুয়েশন ধরনের হচ্ছে ছিল? ধরুন যেগুলো অ্যাডভান্স লিভার ডিজিজ হয়ে গেছে, তার রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, তার ব্লাড প্রেশারটা কমে গেছে, মানে সিরিয়াস কন্ডিশন যাকে বলে, বা ধরুন কারণ লিভার ক্যান্সার হয়ে গেছে, এগুলো চ্যালেঞ্জিং পেশেন্ট, এগুলো খুব ডিফিকাল্ট। সেখান থেকেও ঘুরে একদম মানে আগের জীবনে আসা সম্ভব? পুরোপুরি হয়তো সম্ভব হয় না, কিছু হয়তো লাইফটা প্রলং করা যায়, কিছুদিন হয়তো লাইফটা হয়তো বাই গডস গ্রেস কিছুদিন হয়তো লাইফটা প্রলং হলো, এটাই আর কি বলতে পারি। আর এইসব ছাড়া আর কোনো রকম বিশেষ চিকিৎসা পদ্ধতি রয়েছে? বিশেষ চিকিৎসা পদ্ধতির মধ্যে ধরুন অনেকের যেটা হয়, লিভারে অ্যাবসেস হয়ে যায়, লিভার অ্যাবসেস, লিভারে পুঁজ জমে যায়। এটা কাদের বেশি হয়? যারা অ্যালকোহলিক। সেই জন্য আমরা কি বলি, আপনি অ্যালকোহল খাবেন না, স্মোক করবেন না, কোনো রকম নেশা রাখবেন না। এই লিভারে অনেক সময় পুঁজ জমে গিয়ে সেখান থেকে তার অনেক প্রবলেম হতে পারে, সেই বাস্ট করে গিয়ে হয়তো কাস্তে কাস্তে তার হয়তো দেখা গেল ওই অ্যাঙ্কোমিসাস পাস বেরোচ্ছে বা অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন আমরা এখান থেকে ড্রেন দিয়ে ওই দিয়ে আস্তে আস্তে কালেকশনটা বার করে দেওয়া হয় ওইটা, আর ইনজেকশন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, মানে মোটামুটি আমাদের খাবার দাবার নিয়ে যদি বলি, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের লিভার খারাপ হওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্ষতি করে? আমাদের এক্সেস খাওয়া দাওয়া করা চলবে না, এটা যে প্রথম কথা। আমাদের যতটুকু লাগবে ততটুকুই খেতে হবে এবং টাইম মতোই খাওয়া দাওয়া করতে হবে। আমরা যদি কার্বোহাইড্রেট খুব বেশি খাই তাহলে কি হবে, আস্তে আস্তে ওজন বেড়ে যাবে। আমরা যদি অনিয়মিত জীবনযাত্রা করি, ধরুন আমরা রাত 12টার সময় 1টার সময় খাচ্ছি, বাইরে থেকে জাঙ্ক ফুড আনিয়ে খাচ্ছি, তাহলে কি হবে, ওয়েট আস্তে আস্তে বেড়ে যাবে, ওবেসিটি হয়ে যাবে। এগুলোতে হয় কি, বেসিক্যালি একটা স্পেকট্রাম অফ ডিজিজ। ধরুন এই যে কার্ডিও মেটাবলিক সিন্ড্রোম এখন যেটা প্রবলেম হচ্ছে সব ক্ষেত্রেই, তার মানে কি হচ্ছে, লিভারটা বড় হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তার কিডনি সমস্যা হয়ে যাচ্ছে, এইরকম সমস্তগুলো পরপর ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হওয়ার পরে তার আস্তে আস্তে প্রবলেম গুলো বাড়ছে। আমরা যে ঠিকমতো যদি খাওয়া দাওয়া না করি, তাহলে আমাদের যে গাট ব্যাকটেরিয়া, আমরা যথেষ্ট ধরুন ইরেগুলার অ্যান্টিবায়োটিক খেলাম কোনো কারণে, যদি একটা দুটো বাইরে থেকে ওভার দ্য কাউন্টারে কাশি সর্দি হয়েছে, একটা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দিলাম, তার ফলে কি হচ্ছে, আমাদের যে গাট, আমাদের যে এই যে অন্ত্র, এখানে যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদের যে গাট মাইক্রোবায়োটা ড্যামেজ হয়ে যাচ্ছে, গাট মাইক্রোবায়োটা ড্যামেজ হয়ে গেলে সেখান থেকে আবার একটা ইনফ্লামেশন হচ্ছে, গাট ডিসবায়োসিস হচ্ছে। এই আমাদের ফ্যাটি, আমাদের যে কোষগুলো আছে লিভারে, আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে, অ্যাডিপোজও প্যাথি হচ্ছে, অ্যাডিপোজ টিস্যু ঠিক মতো কাজ করছে না, তার ফলেই পরপর পরপর সব প্রবলেম হতে থাকছে। আচ্ছা, মোটামুটি তাহলে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কোন কোন খাবারগুলো ইনক্লুড করলে পারে আমাদের লিভারকে ভালো রাখা যাবে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবই খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, ফ্রুটস খেতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল, স্মোকিং সব অ্যাভয়েড করতে হবে, সবকিছু টাইম মতো খেতে হবে, এবং আমাদের রেগুলার পজিটিভ চিন্তা করতে হবে যে আমি ভালো আছি। কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না। পজিটিভ চিন্তা করলে সবসময় পজিটিভ এফেক্ট হবে, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ এফেক্ট হবে। আচ্ছা, মোটামুটি এই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, তার মধ্যে এরকম কিছু রয়েছে যেটা খুব আরো মানে খুব সিরিয়াস, বা যেটা স্কিপ করে গেলাম, সেরকম কোনো বিষয় একটু জানতে চাই লিভার ডিজিজ রিলেটেড? লিভারের জন্য আমাদের প্রত্যেকের ভ্যাকসিন নিয়ে নিতে হবে, যাদের যাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া নেই। আচ্ছা, জলটা খেতে হয়, বাইরের যে কাটা ফল, বাইরের যে ফুচকা, এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ ওখান থেকে অনেক সময় হেপাটাইটিস এ বা ই হতে পারে। আমাদের জীবনযাত্রা যেন ঠিকঠাক হয়, আমাদের লাইফস্টাইল যেন ঠিকঠাক হয়, সেটা করলে আমাদের কি হবে, ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক কমে যাবে। ফ্যাটি লিভার যদি না হয় তাহলে সিরোসিস হওয়ার চান্স কমে যাবে। এবং আমাদেরকে প্রত্যেককে রুটিনলি মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে আমার ডায়াবেটিস আছে কিনা, আমার ব্লাড প্রেশার বেশি আছে কিনা, আমার লিভারটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে লিভারের কেমন আছে, ফ্যাটের কি অবস্থা আছে, খুব বেশি আছে কিনা, কোলেস্টেরল চেক করতে হবে। এইভাবে আমরা যদি বছরে একবার করে চেক করাই নিজেদেরকে, আর আমরা যদি ঠিক মতো নিয়ম মেনে চলি, তাহলে আমাদের কোনো প্রবলেমই হবে। আচ্ছা, ফ্যাটি লিভার নিয়ে আরেকটা বিষয় মাথায় এলো, যে ফ্যাটি লিভার একবার যদি ঠিক হয়েও যায়, কন্ট্রোলে এসে যায়, সেক্ষেত্রে কি আবারও কখনো হতে পারে? হতে পারে, যদি আমরা আবার বেশি পরিমাণে খাই, খাওয়া দাওয়া করি, রেগুলার লাইফস্টাইল ফলো করি, তাহলে হতে পারে। আচ্ছা, আর সেটা ধরুন একবার চিকিৎসা হয়ে গেল কারণ, এবং পরবর্তীকালে আবার হলো, সে জানলো না, কারণ সে মনে করলো যে একবার হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, আর হবে না, এবং সেটা যদি সঠিক সময় চিকিৎসা না হয়, সেটা কোন দিকে যেতে পারে?
সেটা ক্ষেত্রেও আবার সেটা ধরুন সেই যে ফ্যাটি লিভার হলো, সেখান থেকে পরবর্তীকালে আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজ হয়ে আস্তে আস্তে কি হয়, লিভারে ফাইব্রোসিস হয়। এই আচ্ছা ফাইব্রোসিস হয়ে গিয়ে পরবর্তীকালে সেটাই সিরোসিস হয়ে যায়। আচ্ছা, সিরোসিসের ফলে কি ক্যান্সারের দিকে ব্যাপার? পরবর্তীকালে সিরোসিস থেকে ক্যান্সার হতে পারে। আচ্ছা, এরকম বিষয় রয়েছে। তাহলে যারা খুব বয়স্ক তাদের ক্ষেত্রে মোটামুটি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন? বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রত্যেকে বয়স্ক মানুষকে চেক করতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, তার ব্লাড প্রেশার বেশি আছে কিনা, তার কোলেস্টেরল বেশি আছে কিনা, তার খাওয়া দাওয়ার লাইফস্টাইল কেমন আছে, এইগুলো তাকে চেক করতে হবে। এগুলো চেক করে তাকে ঠিক মতো হাঁটাচলা করতে হবে, সবকিছুই করতে হবে, এবং তাতে যাতে উনি যাতে ভালোভাবে থাকেন, কোনো রকম অসুবিধা যাতে না হয়। আচ্ছা, আপনি শুরুতে একটা বিষয় বলছিলেন যে জন্ডিস নিয়ে, মোটামুটি লিভার ডিজিজের ক্ষেত্রে জন্ডিস নিয়ে সাধারণত পেশেন্টরা আসে। তো জন্ডিস একবার ঠিক হয়ে গেলে কোথাও কি সেটার কোনো কারণবশত সেটার কিছু ফল থেকে গেল যার ফলে লিভার ডিজিজ, বা সেটা যদি সেরে যায় তাহলেও কি লিভার ডিজিজের কোনো সম্ভাবনা না, থাকছে? একবার ধরুন হেপাটাইটিস বি বা এ বা ই থেকে জন্ডিস যদি হয়, সেরে গেলে আর কোনো অসুবিধা নেই, তখন লিভার পুরোপুরি নর্মাল। টেম্পোরারি এটা হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি সেরে যায়, সেখান থেকে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তাহলে মোটামুটি কোন কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের? যেগুলো ধরুন পুরোপুরি ঠিক হয় না, ধরুন সিরোসিস লিভার, এটা ঠিক হয় আচ্ছা, না, তাহলে কি করতে হবে? সেখান থেকে তাকে থাকতে হবে, ডাক্তারবাবু পরামর্শ মতো থাকতে হবে, আচ্ছা, যাতে তাকে কম্পেনসেটেড স্টেজে থাকে। আমাদের এটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, কম্পেনসেটেড স্টেজ আর ডিকম্পেনসেটেড স্টেজ। আমরা যদি ওনাকে কম্পেনসেটেড স্টেজে রাখতে পারি তাহলে সেটা অনেক ভালো। হেপাটাইটিস বি যদি কারোর হয়ে থাকে, তার যদি চিকিৎসা ঠিকমতো করে দেখতে হবে যে তার ক্রনিসিটি ডেভেলপ করলো কিনা 6 মাস পরে। ক্রনিসিটি হয়ে গেলে তার ওষুধপত্র উনি ঠিকমতো খাচ্ছেন কিনা, অনেকে হয়তো ওষুধ বন্ধ করে দিলেন, সেটা করলে চলবে না, ওষুধটা ঠিক মতো খেয়ে যেতে হবে। হেপাটাইটিস সিটা চেক করে দেখতে হবে হেপাটাইটিস সি আছে কিনা। এইভাবে তার স্ক্রিনিং মাঝে মধ্যে করে দেখতে হবে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, মানে ওষুধ সবসময় চালিয়ে যেতে হবে, ওষুধ বন্ধ করা যাবে না এরকম ব্যাপার না রয়েছে? না, ওষুধ বন্ধ করে যাবে, ডাক্তারবাবু পরামর্শ মতো, ডাক্তারবাবু যেভাবে বলবেন আচ্ছা আচ্ছা, তার আগ অব্দি ওষুধ চালিয়ে যেতে হবে। হ্যাঁ। এবং এবারে আমি জানতে চাইবো যে মানে সাধারণ মানুষের জন্য আপনার কিছু উপদেশ চাইবো, যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইলটা কিভাবে ম্যানেজ করলে পরে এই যে লিভার ডিজিজ, এত কিছু যে লিভার ডিজিজের মধ্যে রয়েছে, সেগুলো থেকে আমরা খানিকটা দূরে থাকতে পারবো। আমাদের মাথায় প্ল্যানিংটা রাখতে হবে যে আমি সকালবেলা এই সময় টাইমে উঠবো, উঠে আমি একটু হাঁটাহাঁটি করবো, আধ ঘন্টা হাঁটাহাঁটি করবো, তারপরে আমি একটু যোগ প্রাণায়াম করব, তারপরে স্টুডেন্ট বা তার যে প্রফেশনে থাক না কেন তাকে সেইভাবে তার কাজটা করতে হবে, এবং তাকে রেগুলার বেসিসে পজিটিভ চিন্তা করতে হবে, এবং মাঝে মধ্যে একটু চেক করে দেখতে হবে হোল বডিতে, ধরুন সুগার, প্রেশার, অন্যান্য জিনিস সব ঠিকঠাক আছে কিনা। শুরুতে একটু আলোচনা করছিলাম আমরা জ্বর নিয়ে, যেমন আপনি বলেন যে একটা কোনো রয়েছে এই প্রকারের মধ্যে যেটা সিমটমস জ্বর নিয়েই লোকজন সাধারণত আসে পেশেন্টরা। সেক্ষেত্রে জ্বরের কোন পর্যায়ে গেলে জ্বরটা তখন ডক্টরের কাছে আসা উচিত? কারণ জ্বর তো বিভিন্ন কারণে, ঠান্ডা লেগে হতে পারে, তো ঠান্ডা লেগে জ্বর আর ওই জ্বর, এই সমস্ত ডিজিজের কারণে যে জ্বর, সেটা তো নিশ্চয়ই এক সিমটমস হবে না। কখনোই জ্বর হলে আপনি জ্বরটাকে নেগলেক্ট করবেন না। আচ্ছা, কেননা জ্বর থেকে অনেক সময় ধরুন জ্বরে তো অনেক কারণ হতে পারে, ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গু, তারপরে হেপাটাইটিস থেকে আরম্ভ করে লিভার অ্যাবসেস, বুকে যদি প্লুরিসি ধরুন এমপাইমা হয়ে গেল, বা অনেক কারণে মেনিনজাইটিস, অনেক কারণে জ্বর হতে পারে। কাজেই আপনি কখনোই জ্বরটাকে নেগলেক্ট করবেন না। জ্বর হলে আপনি প্যারাসিটামল খাবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারবাবু আপনাকে কি কি পরীক্ষা করতে হবে, কি ওষুধপত্র খেতে হবে, সব আপনাকে বুঝিয়ে দেবে। বেশ, তবে আজকের যে এপিসোড তা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের কোন কোন অসচেতনতার কারণ বা কি কি গাফিলতির ফলে এই লিভার ডিজিজের সূত্রপাত হতে পারে, এবং আমাদের কোন সময় ডক্টরের কাছে যাওয়া উচিত, কি কি করা উচিত, কি কি করা উচিত না, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে একেবারেই ঘাবড়ানোর কিছু নেই। আজকের এপিসোডে কিন্তু আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তবে আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আপনাকে।